আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মানচিত্রে নিয়মিত আয়োজন কথোপকথনে। এই মুহূর্ত থেকে হাতে গুণে হিসেব করে বলতে গেলে জাতীয় সংসদ নির্বাচনের বাকি আছে আর মাত্র 30 দিন। তারপরও নির্বাচন নিয়ে যে জটিলতা, নানান ধরনের সংঘাত, নানান ধরনের অনিশ্চয়তা, সন্দেহ, সংশয় মানুষের মধ্যে কেন এখনো রয়েছে, এই সন্দেহ সংশয় কেন কাটছে না, এসব নিয়ে আমরা কথা বলবো। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক উপদেষ্টা, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। হাবিবুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনি নিশ্চয়ই এরই আপনাকে মধ্যে ধন্যবাদ। আনুষ্ঠানিকভাবে না হলেও মোটামুটি নির্বাচনী কার্যক্রম চলছে, আপনি এই মুহূর্তে আপনার এলাকাতে অবস্থান করছেন। আমি যদি শুরুতে আইন শৃঙ্খলা জনিত পরিস্থিতি নিয়ে আপনাকে প্রশ্ন করি, যে পাবনার এই মুহূর্তের চিত্র কি, এবং সারা দেশে কম বেশি বিভিন্ন জায়গায় আহ যে আইন শৃঙ্খলা জনিত পরিস্থিতি অবনতি ঘটছে, মাঝে মধ্যে আমরা রোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনা দেখতে পাচ্ছি। আপনার ওখানে কি অবস্থা? আপনাকে ধন্যবাদ। অনেকদিন পর আপনার মুখোমুখি হলাম। মাঝখানে আপনাকে অন্যায়ভাবে আটক করা হয়েছিল, দীর্ঘদিন কারাগারে ছিলেন। কারা নির্যাতনের যে কি কষ্ট সেটা আপনি সহ্য করে এসেছেন। আমি সেই সময় বারবার প্রতিবাদ করেছিলাম। যা হোক, এখন আপনি সুস্থ আছেন, নতুন করে কাজ শুরু করেছেন। কাজের লোক কাজ করেই যাবে, যতই কাজে আটকানো হোক না কেন। আমাদের পাবনা জেলাতে এই মুহূর্তে আইন শৃঙ্খলা মোটামুটি ভালো, হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর এখন তো কোনো যেহেতু কোনো নির্বাচিত সরকার নেই, একটা ইন্টারিম গভর্নমেন্ট, তাদের আয়ু আছে। ধর নির্বাচনটা ইনশাল্লাহ 12 ফেব্রুয়ারি হলে আর কয়েকদিন পরে তাদের আয়ু শেষ হয়ে যাবে। অতএব তাদের কথা যে প্রশাসন যে খুব শোনে সব ক্ষেত্রে তেমনও না। আর দেশটা সবার, সবাই চালাচ্ছে, যে যে সব মনে করতেছে আমি ক্ষমতাবান, আমি ক্ষমতাবান, আমি ক্ষমতাবান, এর অবস্থা। এমন আশঙ্কা নেই। যদিও একটা দল বলছেন ভোট দেউক বা না দিক, আমরাই রাষ্ট্রের ক্ষমতায় আসবো, আমরাই রাষ্ট্রের ক্ষমতায় আসবো, যাবো। এই সমস্ত অহমিকা বা এই সমস্ত কিছু কথাবার্তা, যে অরাজনৈতিক কথাবার্তা যে বক্তব্য দিচ্ছেন, এটাকে আমি বেশি আমলে নিতে চাই না। আপনি যে দলের কথা বলছেন, যে দলের পক্ষ থেকে ইঙ্গিত দিচ্ছেন, মানুষের মধ্যে অনেকেরই এমন ধারণা যে তারা গত 17 মাসে প্রশাসনের মধ্যে যে রদবদল হয়েছে, যে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, এইগুলো 70-80% সব তাদের লোক বসানো হয়েছে। এবং আমরা তো জানি যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং বলে একটা কথা আছে, এবং সেটি প্রশাসনিক পর্যায় থেকেই ঘটে। যদি সত্যি সত্যি সেই দল, আমি সরাসরি নামই বলছি যে জামায়াতের বিরুদ্ধে বিএনপির এরকম অনেক অভিযোগ অনেকের, বা সাধারণ মানুষের মধ্যে এরকম অনেকে বলেন যে প্রশাসন তারা অনেকখানি সাজিয়ে নেওয়ার চেষ্টা করছে বা অনেকখানি সাজিয়ে নিয়েছে, সেই জায়গা থেকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কোনো সম্ভাবনা আপনি দেখতে পাচ্ছেন কিনা, অথবা প্রশাসন তাদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে কিনা, এ বিষয়েও আপনার কোনো মন্তব্য আছে কিনা? না, আমার এই বিষয়ে মন্তব্য যে আপনার কথার সাথে আমি দ্বিমত করবো না। প্রশাসনকে তারা ওখানে সাজিয়ে নিয়েছে। এত মানুষই যদি জামাত ইসলাম করতো বা জামাত সমর্থক হতো, তাহলে তো আওয়ামী লীগ দেশ চালাতে পারতো না, বা তাদের তো চাকরিতে রাখতো না। হঠাৎ করে তারা লুকিয়েছিল। আমাদের মূল রাজনীতি, তারা যেহেতু ইসলামিক দলও না, তারা তাদেরকে তো মানুষ হিসাবে আমি মনে করি না। মানুষটা এত অনৈতিক হতে পারে না। নিজের দলের আদর্শ বিসর্জন দিয়ে যারা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার স্বার্থে আরেকটা সংগঠনের ভিতরে ঢুকে হেলমেট পরে মানুষের অত্যাচার করেছে, মিছিল করেছে, সকাল বিকাল শিবির দল ধরে ধরে নাস্তা কর, সেই তারাই হঠাৎ করে 5 তারিখের পর বলে ফেললো আমরা শিবিরের সভাপতি, শিবিরের সাধারণ সম্পাদক, তারা বলে উঠলো। এবং ওই ক্যাম্পাসে ছাত্রলীগের সাথে ওরা মিছিল করতো, ছাত্রলীগও ভেবে নিল যে এরাই আমাদের নিরাপত্তা দিতে পারবে, যে কারণে ওরা ওদের মিশে গেছে। কিন্তু জাতীয় রাজনীতির ক্ষেত্রে কোথাও গিয়ে শিবির হয়তো আওয়ামী লীগের ভিতরে কিছুটা ঢুকেছে, পরিপূর্ণতা ঢুকে নাই। কিছু প্রশাসনে তারা ঢুকেছিল, আত্মগোপন হয়েছিল। এখন তারা দেখা যাচ্ছে অনেকে শিবির। কিন্তু আপনাকে একটা কথা বলে, যদি প্রশাসন যদি মনে করে থাকে যে যখন দলীয় সরকার ক্ষমতায় ছিল, অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন রাতের বেলা ভোট কেটে দিয়েছে, ভোট কেন্দ্রে মানুষকে যেতে দেয়নি, একটা বড় একটা মিথ্যা মামলা দিয়ে, হ্যাঁ মামলা দিতে পারে, এখানেও মামলা দিতে পারে। কিন্তু দিন শেষে প্রশাসন যদি এইটাকে নিয়ে যদি মনে করে থাকে যে জামাত ক্ষমতা যাবেই, অতএব আমরা যা ইচ্ছা তাই করলেও কোনো সমস্যা হবে না, আমাদের নিরাপত্তা জামাত দিবে,
সেটা ভুল যেন এই ভুল তারা না করে। জিয়া রহমানের প্রতি সেই শ্রদ্ধাটা ছিল। এদের প্রতি মানুষের মনে হচ্ছে ঘৃণা, এবং এরা ইতিমধ্যে যেসব কাজগুলি করছে, কথায় কথা বলতেছে যে সেদিন একজন বলতে শুনলাম যে আপনি ভোটটা দিয়ে এসে যদি মারাও যান, আমি নিশ্চিত বেহেশতে চলে যাবো, আপনার জন্য আপনার জান্নাত ফয়সাল হয়ে গেল। তারপর বলছে যে এই এই যে সমস্ত মিথ্যাবাদী, জিয়া রহমান মিথ্যা কথা বলতেন না, বিএনপি মিথ্যা কথা বলে না, মিথ্যা আশ্বাস দেয়নি, এ টোটালি আপাত মস্তক মিথ্যা কথা বলে, সকালে উঠেই এরা মিথ্যা কথা বলে। আমার মনে আছে আমি যখন 2015 সালে চ্যানেল 24 থেকে গ্রেপ্তার হলাম, আমার শেষ কথাটা ছিল যে আমরা আগে আমাদের আহ এরা আমাদের শিক্ষকরা, আমাদের মুরব্বীরা একটা কথা শেখাতো যে সকালবেলা উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। কিন্তু এখনকার সরকার সরকার প্রধান থেকে শুরু করে নেতা পাতি নেতারা বলে সকালে উঠে আমরা মনে মনে বলি সারাদিনই আমরা যেন চুরিদারি আর মিথ্যা কথাই বলি। কিন্তু দর্শক শ্রোতা, এখান থেকে হয়তো আমাকে যেতে দেওয়া হবে না, পরে আমি অ্যারেস্ট হয়ে গেলাম। এই জামাতে ইসলামের সকালবেলা নামাজ পড়েই এরা মিথ্যা কথা বলে, নামাজ পড়েই মানুষের কাছে গিয়ে বলে যে একটা বেহেশতে যদি যেতেই চান, দুনিয়াতে কষ্ট করলেনি, তাহলে জামাত ইসলামের একটা আপনার দাঁড়িপাল্লা ভোট দেন। এই যে মিথ্যা কথা। আওয়ামী লীগ তো বলতো আওয়ামী লীগের শাসন মানে কাল ধরে রাখার জন্য, কিন্তু এরা যে প্রতারণা করছে স্বয়ং আল্লাহর সাথে এরা প্রতারণা করতেছে, আল্লাহর সাথে শরীক করতেছে। বেহেশতে বেচা কেনা, কেউ বেহেশত থেকে বেচা কেনা যায়? তারা বলতেছে বাংলাদেশ হবে বেহেশত, জান্নাত বেচা কেনার, জান্নাত দেওয়ার একটা টিকিট দেওয়া বাংলাদেশ থেকে, এর নানান কথাবার্তা তারা বলছে। সূর্য নাকি তাদের জন্য দাঁড়িয়ে থাকবে, তাদের জন্য প্রাইমারি স্কুলে হাই স্কুল শিক্ষকরা কথা শুনবে, তাদের কথায় মামলা হবে, তাদের কথায় মামলা থেকে জামিন দেওয়া হবে। এই এত মিথ্যা কথা শুনতে শুনতে মানুষ এদেরকে ঘৃণা করা শুরু করেছে। এবং বাংলাদেশ যারা প্রকৃত ইসলামিক দল বা যারা ইসলাম ধর্ম অবলম্বী বিশ্বাস করে, যারা প্রকৃত আলেম, তারা প্রত্যেকে ব্যাখ্যা দিচ্ছে, সুন্দর ব্যাখ্যা দিচ্ছে যে এরা 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 মুনাফিক, এরা বিশ্বাসঘাতক, এদেরকে কাফের হিসেবে তারা তুলনা করতেছে। যদিও তারা বলে, আমরা বলতেছি না, তারা বলে দাঁড়িপাল্লা ভোট না দিলে নাকি মানুষ কাফের হয়ে যাবে। এই যে যে সমস্ত কথাবার্তা বলতে, সেই হিসাবে আওয়ামী লীগের এই সময় যদি মনে করেছিল, আওয়ামী লীগের সভাপতি বলেছিলেন সেই সময় যে বিএনপি 10টি আসন পাবে, কিন্তু পরিপ্রেক্ষিতে দেখা গেল যে সেখানে বিএনপির রাষ্ট্রীয় ক্ষমতা চলে গেল, আওয়ামী লীগে মাত্র আসন পেল, অল্প অল্প আসন পেল, 59টা কয়েকটা সিয়াসিতে আসন পেল তারা। কিন্তু এই যে অবস্থাতে জামাতের সাথে যদি আপনি বিএনপির দলের তুলনা করেন, তাহলে এটা বড় ভুল হবে, ভুল হবে, অবিচারও হবে। তাহলে জামাত হলো তাহলে সারা দেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনগুলোতে কেন ধারাবাহিকভাবে একের পর এক সব জায়গাতেই ছাত্র শিবিরের নিরঙ্কুশ জয়? এবং আপনি নিজেও ছাত্র নেতা ছিলেন, তুখোর ছাত্র নেতা বলতে মানে আমরা 90-এর যে রাজপথ কাঁপানো আন্দোলন, স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন দেখেছি, তার অগ্রভাগে আপনি ছিলেন। সেই জায়গা থেকে নিশ্চয়ই ব্যাখ্যাটা আপনি ভালো করতে পারবেন যে কেন সারা দেশে না, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সব কটিতে ছাত্র শিবিরের প্যানেল মানে একচ্ছত্র ভাবে বিজয় অর্জন করছে। সব বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির তো কোথাও যেতে নাই, ছাত্র শিবির নামে কোথাও প্যানেল দিয়েছে তারা? কোথাও তারাই ছাত্র তো শিবির করছে। নামে প্যানেল হ্যাঁ, দেয়নি। ছাত্র তারাই তো শিবিরের করছে, নামে তারা তারাই কোনো করছে। প্যানেল দেয়নি, এবং তারা কোথাও গিয়ে বলে নাই যে আমরা ইসলাম, আমরা জামাত ইসলামের অঙ্গ সহযোগী সংগঠন হিসাবে আপনাদের কাছে ভোট চাচ্ছি, আমরা নির্বাচিত হলে আমরা ইসলামী আইন প্রতিষ্ঠা করব, কোরআনের আইন প্রতিষ্ঠা করব, আমরা বন্ধুকে দেবো, বোরকা ছাড়া মানুষকে বিরতি দেবো না, ইসলামিক শাসন যেটা বলে একটা তারা বলছে না। তারা আরো অন্যান্য ছাত্রদেরকে সাথে করে নিয়ে, মানে এখানে হিন্দু নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, বিভিন্ন মতাবলম্বী তাদেরকে নিয়ে তারা এখানে প্যানেল করেছে। আর তাদের বিজয়ের প্রথম চাবিকাঠি কোনটা? আপনার এই যে দীর্ঘ 15.5 বছর ছাত্রলীগকে বিশ্ববিদ্যালয়তে ছিল না, ছাত্রলীগের নাই, সবকিছু চলে গেছে, সবকিছু চলে গেছে। ছাত্রলীগের হয়তো একটা বিশ্ববিদ্যালয় থেকে 100 জন বা 200 জন চলে গেছে, ছাত্রলীগের মতো 5,000 7,000 ছেলে ছাত্রলীগ করতো, এরা গেল কোথায়? এদেরকে আলাদা কোনো ভোট, এদেরকে আলাদা কোনো এরা প্রার্থী দিয়েছিল? না, দেয়নি। তারা ওই যে ছাত্র শিবির, সারা বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশ কোথাও ছাত্র শিবির নামে কোনোদিন কোন মিছিল করেনি। ছাত্রদল মিছিল করতে গিয়েছে, মার খেয়েছে, ক্যাম্পাস চালু হয়েছে, পরীক্ষা দিতে পারেনি, ছাত্র জীবন নষ্ট হয়ে গেছে। ছাত্র শিবিরের 2-1 জন চিহ্নিত ছাড়া 2-1 মহল শিক্ষিত
হয়তো ছাত্রলীগের তারা তারা হয়েছে, আহত হয়েছে। তাছাড়া কোনো বিশ্ববিদ্যালয়, কোনো কলেজে ছাত্র শিবিরের নামে তারা কোনো মিছিল করেনি, টোটালি ছাত্রলীগের সাথে মিশে গিয়েছিল। প্রত্যেকের তো ভাই দেশের সাধারণ মানুষের সন্তান, তারা তারা চায় বিশ্ববিদ্যালয়ে আমরা ভর্তি হয়েছি, ছাত্রলীগ লীগের ভয়ে যেমন ছাত্র দল তারা পরীক্ষা দিতে পারে না, তাদের ছাত্র জীবন শেষ হয়ে গেছে, লেখাপড়া শেষ না করেই ক্যাম্পাসে যেতে পারতো না, পরীক্ষা দিয়ে যেতে পারতো না। এবং এই ছাত্রলীগ এই ছাত্রলীগ সেখানে আহ, তারা সবাই ভাবতেছে যে আমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, আমরা এখান থেকে লেখাপড়া শেষ করে যাব, নিশ্চিন্তে নির্বিঘ্নে লেখাপড়া শেষ করে যাব। আমরা যদি এখন আমাদের ছাত্রলীগ বা আমাদের অন্য ছাত্র সংগঠনকে ভোট দিই, অন্য কোনো তো ছাত্র সংগঠন নেই যে তাদেরকে তারা ভোট দিবে। যে কারণে যে কারণে এরা ছাত্র শিবিরকে এরা আশ্রয়স্থল মনে করেছে, কিন্তু তাদের ক্যাম্পাস জীবন শেষ করে যেতে হবে, এরা তাদের কাছে নিরাপদ মনে করতেছে। এরপরে আপনি দেখবেন সামনে যখন নির্বাচন হবে এই এটা অবস্থা কি তখন থাকবে না। এটা কি এক ধরনের নিরাপত্তার কারণ? কারণ বলি, মানে ওখানে ওখানে আরেকটা ভয় কারণ থেকে আরেকটা কারণ বলি আরেকটা কারণ বলি, যেমন আপনি দেখেন 72 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুজাহিদুল ইসলাম সেলিমের নেতৃত্বে ছাত্র ইউনিয়ন পুরো প্যানেল পেয়েছিল। তারপর 73 যখন নির্বাচন হলো, ছাত্র ইউনিয়ন তখন তৎকালীন সরকারের ছাত্র সংগঠন ছাত্রলীগ দ্রুত প্যানেল দিয়েছিল। তারপরেও কিন্তু জাসদ ছাত্রলীগ সেই সময় কিন্তু জয়লাভ করতে গিয়েছিল, যে কারণে ব্যালট বাক্স ছিনতাই করা হয়েছিল। তার মানে কি জাসদ ছাত্রলীগ কি এত শক্তিশালী ছিল না? ওই যে স্বাধীনতা বিরোধী মুসলিম লীগের সন্তানরা তো বেশি পড়তো, পরিবারের সন্তানরা বেশি বেশি পড়তো না, তাদের সবাই মিলে তারা সেখানে জাসদ ছাত্রলীগকে ভোট দিয়েছিল। সারা বাংলাদেশের জাসদ ছাত্রলীগ একটা উন্মোদনা শুরু হয়েছিল। জামাত কোনোভাবেই ক্ষমতার বলয়ের বাইরে থাকতে চাচ্ছে না বা বাইরে যেতে চাইছে না, এমনটা অনেকে মনে করছেন, এবং সেই জায়গা থেকেই সম্ভবত একটি প্রস্তাব দিয়েছেন, যদিও জামাতের আমিরের ভাষায় এটি অন্যভাবে প্রস্তাবিত হয়েছে যে আগামী 5 বছর মিলেমিশে দেশ চালাতে চান তারা, এবং সেই জায়গা থেকে আর জাতীয় সরকার গঠনের প্রস্তাব আগে ভাগেই দিয়ে রাখছে। তারেক রহমান সাহেবের কাছেও সম্ভবত দিয়েছে, সাংবাদিকদের কাছে জামাতের আমির সরাসরি বলেছেন যে তারা ক্ষমতায় গেলেও জাতীয় সরকার গঠন করবে, আর অন্য কেউ যদি আসে অর্থাৎ বিএনপি যদি ক্ষমতা আসে তাহলে তাদের আহ্বান থাকবে জাতীয় সরকার গঠন, অর্থাৎ তারা কোনো না কোনো ভাবে সরকার থাকতে চায়। এখন যেমন সরকারের মধ্যে নানান ভাবে ক্ষমতার আহ স্বাদ লাভ করছে বা প্রভাব বিস্তার করছে সরকারের উপরে। আহ, আপনি এই বিষয়ে কোনো মন্তব্য করবেন কিনা? বিএনপি আসলে যদি নির্বাচিত হয়, জামাতের সঙ্গে কোনো ধরনের জাতীয় সরকার গঠনের কোনো ধরনের লক্ষ্য উদ্দেশ্য বিএনপির আছে কিনা? আমি আপনাকে একটা পরিষ্কার একটা কথা বলি, মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না, তো জামাত ক্ষমতার বাইরে যে থাকতে পারে না। কোন না কোন যখন যে সরকার, তখন সেই সরকারের সাথে তারা সম্পর্ক রেখেছে। তারা এরশাদ সরকারের সময় সম্পর্ক রেখেছে, এরশাদের নির্বাচন গিয়েছে, তারা বিএনপির সাথে সম্পর্ক রেখেছে, তারা বর্তমান সরকারের সাথে তারা সম্পর্ক রেখেছে। তাদের মূল উদ্দেশ্য যে কোনো ভাবে ক্ষমতায় যাওয়া, ইসলামিক শাসন ব্যবস্থা, দিন দুনিয়া মরলে গাজী, বাঁচলে শহীদ, কিন্তু মিথ্যা স্লোগান। তারা ক্ষমতার বাইরে তারা কোনো সময় থাকতে চায় না, থাকতে পারেও না। তারা তাদের তো নিজস্ব বলতে কিছু নেই, তারা অন্য উপরে ভর করে তারা চলতে চায়। জামাত এই যে ধরেন কতগুলো ইসলামিক দল টল নিয়ে তারা জোট গঠন করলো, তাদের এই দল জোট তো অশুভ জোট, শুভ জোট থাকে, সব দলই এখানে পর্যায়ে এখানে চলে এসেছে। আমি আপনাকে বলি, আমি সেই ব্যক্তি এই স্বাধীনতা বিরোধীদের নিয়ে আমাদের দলের চেয়ারম্যান সাহেব পরিষ্কার করে বলেছেন যে যারা আন্দোলনে ছিল ওই সময়, যেমন আপনি মাহমুদুর মান্নারা বলেন বলেন বিভিন্ন জনাব সাকিব বলেন, আরো যারা ছিল সাইফুল হক বলেন, তারা আমাদের নেতা বলেছেন আমরা দল আল্লাহর রহমতে ক্ষমতা গেলে আমরা কিন্তু এই সরকারকে সবাইকে নিয়ে সরকার গঠন করবো, দেশ পরিচালনার জন্য আমরা একটা জাতীয় সরকারের মতো আমরা করবো। এখন জামাত যে সমস্ত কথা বিএনপির বিরুদ্ধে বলেছে, খালেদা জিয়া মারা গেছেন তার সম্বন্ধে বলেছেন যে বিএনপি ক্ষমতায় ছিল 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত তারা চুরি করেছে, ক্ষমতা শরীরদের তারা ছিল। তারপরে এই কথা বলে তারা জিয়া রহমানকে তাদের 100 বিবি বলে খুনি ফ্যাসিস্ট জিয়া, তারেক রহমানকে বলে উনি চাঁদাবাজ তারেক, ম্যাডামকে বলে তুমি একটা আত্মসাৎকারী বেগম খালেদা জিয়া, বিএনপিকে বলে সন্ত্রাসী সংগঠন,
এমন কোনো অপকর্ম নেই যা বলে বিএনপিকে প্রধানমন্ত্রী ভোট দিলে তা কোনোভাবে জান্নাতি হবে না। এত অপকর্ম করার পর তারপরে তাদের যে অপরাধ, অপরিসীম অপরাধ, অমার্জনীয় অপরাধ, তারা বুদ্ধিজীবীদের হত্যা করেছে, স্বাধীনতার বিরুদ্ধে করেছে। এই জামাতকে নিয়ে এই জামাতকে নিয়ে যদি বিএনপি জাতীয় সরকার গঠন করে, আমি এক সর্বশেষ ব্যক্তি, আমি আমার এলাকার জনগণের সাথে আলোচনা করে যদি এই রকম সরকার গঠন হয়, তখন আল্লাহ পাক হয়তো আমাকে 12 তারিখে নির্বাচিত করবেন, জাতীয় সংসদে যাওয়ার মতো ব্যবস্থা করে দিবেন। আমি জামাতের সাথে জাতীয় সরকার গঠন হলে আমার এলাকার জনগণ যারা আমাকে ভোট দিয়ে পাঠাবেন, তাদের সাথে আমি আলাপ করে তাদেরকে বুঝিয়ে আমি ওই সংসদ থেকে পদত্যাগ করবো। তাও এই স্বাধীনভাবে মিথ্যাবাদীদের সাথে এই জোট হবে, সেই জোট থাকবেন। অনেক অনেক ধন্যবাদ হাবিবুর রহমান হাবিব আপনাকে। ভালো থাকুন আপনি, আপনার জন্য শুভকামনা, আপনার এলাকার মানুষের জন্য শুভকামনা, এবং অবশ্যই যারা শুনছেন দর্শক, আপনারা ভালো থাকুন। আল্লাহ হাফেজ।